আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ডিউ ড্রিমার্স এর পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে থাকব ফয়সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য বাংলা সাবজেক্টের উপর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্ধি। এই সন্ধিটা থেকে দেখা গেছে বিগত বেশ কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। তো সেই ক্ষেত্রে এই টপিকটার উপর খুব বেশি গুরুত্ব আমাদের আরোপ করতে হবে। এবং সন্ধি বিষয়টা অনেকের কাছে যে একটু কঠিন বলে উপস্থাপিত হয়, তোমরা অনেকে হয়তো সন্ধিকে ভয় পাও যে সন্ধি কেন এত কঠিন, কিভাবে সন্ধিকে বিচ্ছেদ করতে হয়, এটসেট্রা এটসেট্রা। স্বরসন্ধি কিভাবে করে, ব্যঞ্জন সন্ধি আছে, বিসর্গ সন্ধি আছে, সন্ধিগুলো কিভাবে করে। তো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে খুব সহজ ও সাবলীল ভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি। তো আর দেরি না করে তোমরা যারাই আছো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো, তোমরা দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটা কেউ মিস দেবে না। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের করার জন্য অনুরোধ থাকলো, যদি পুরো ক্লাসটা করো তাহলে বেশ অনেক কিছু সহজ শর্টকাট ট্রিক্স সহ কিন্তু তোমরা সন্ধিটা সহজভাবে শিখতে পারবে। তোমরা দ্রুত তোমাদের বন্ধু সহ যারাই রয়েছে সকলকে মেনশন দিয়ে দাও, যেন সকলে দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যায়। আচ্ছা, এবং তোমরা কে কোথা থেকে সংযুক্ত আছো এই বিষয়টা কিন্তু আমাকে একটু জানাবে। দেখি তোমরা কোথা থেকে আমার ক্লাস করছো। দ্রুত সংযুক্ত হয়ে যাও সবাই, আমি কিন্তু দ্রুত ক্লাস শুরু করে দেব। বলো দেখি তোমরা কে কোথা থেকে সংযুক্ত আছো, আমাকে একটু জানাও। ঝিনাইদহ, মহেশপুর, তানভীর রহমান। ওকে, তোমরা দ্রুত পোস্টটা শেয়ার করো, ক্লাসের লিংক শেয়ার করো, আর তোমাদের বন্ধুরা যারা আছে সকলকে মেনশন করো দ্রুত, যেন সকলে ক্লাসে জয়েন হয়ে যায়। এখন বাজে হচ্ছে তোমার 9টা 4, তাই তো? আচ্ছা, আর 2 মিনিট সময় দিচ্ছি তোমাদের। দ্রুত যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন হয়নি তারা দ্রুত ক্লাসে জয়েন হও। জি ওয়ালাইকুম আসসালাম তানভীর, ভালো আছি ভাইয়া। এর আগে আমার যতদূর মনে পড়ে তোমাদের যে লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম ধ্বনি ও বর্ণের উপর, তোমরা যারা ধ্বনি ও বর্ণের উপর এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেছিলে এবং বুঝতে পেরেছিলে, আজকের এই সন্ধি বিচ্ছেদের ক্লাসে তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ বাংলা দ্বিতীয় পত্র এই ব্যাকরণের বিষয়গুলো একটা আরেকটার সাথে কিছুটা হলেও কিন্তু বা বেশ অনেকাংশেই বলা যায় কিন্তু প্রাসঙ্গিক এবং ওতপ্রোতভাবে ইন্টার রিলেটেড। বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে ধ্বনি ও বর্ণ যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, সন্ধিও তোমরা বুঝতে পারবে কিন্তু। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা তোমাদের বন্ধুদেরকে করো, মেনশন করো, আর ক্লাসের লিংক শেয়ার করে দাও, বুঝছো? নোয়াখালী থেকে, বাহ, নোয়াখালীর ভাষা কিন্তু খুব চমৎকার। আমিও মোটামুটি পারি, যদিও আমার ভাষা ওদিকে না। আচ্ছা ওকে, ঠিক আছে, যারা জয়েন হয়নি দ্রুত জয়েন হয়ে যাও, আমি ক্লাসে শুরু করে দিই। ওকে, আর সময় নষ্ট আমরা না করি। দেখো আচ্ছা, নতুন করে যারা যুক্ত হয়েছে তাদের জ্ঞাতার্থে একটু বলি, আজকের ক্লাসে আমরা সন্ধি বিষয়টা একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব এবং আমরা এমসিকিউ প্রশ্ন সলভ করার মাধ্যমেই হচ্ছে আমরা আসলে কি করব, সন্ধির যে নিয়মগুলো রয়েছে এবং কিভাবে খুব সহজে সন্ধি বিচ্ছেদ করা যায় সেই নিয়মগুলো আমরা জেনে নিব। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো, সন্ধি বিচ্ছেদ করার আগেই একেবারে যেই শব্দটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, সন্ধি বিচ্ছেদের শুরুটাই হোক সন্ধি দিয়ে। দেখো, 1 নম্বর প্রশ্নে আমি তোমাদের জন্য রেখেছি যে সন্ধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ আসলে কি। তোমরা কি কেউ জানো যে সন্ধি শব্দটির প্রকৃত সন্ধি বিচ্ছেদ করলে কি হবে?
আসলে তোমাদের অনেকের কাছে এই সন্ধি বিষয়টা ইরিটেটিং কেন লাগে, কারণ খুব দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারছি, দুইটা ধ্বনি পরস্পর একত্রে সমন্বিত আছে, কেন শুধু শুধু খামাখাই শব্দ দুটাকে বিশ্লেষণ করতে যাব? আসলে এই সন্ধি বিচ্ছেদটা একটু আমাদের জানতে হবে যে কোন নিয়মে বিষয়টা হলো। এটা তো ইফেক্ট, আমার কজ জানতে হবে না, কারণ তো আমাকে জানতে হবে নাকি? আচ্ছা, তো দেখো এই সন্ধি সহ এই সন্ধি শব্দটা আমি একটু বিশ্লেষণ করি। আমি কি কি পাবো? আমি পাবো স, দন্ত স পাচ্ছি, এবং এখানে একটা যুক্ত বর্ণ আছে, দেখো নয় ধয় রস্যি, নয় ধয় রস্যি। এখন এই যে যুক্ত বর্ণটা, এটা আমি একটু ভাঙি, এর মধ্যে আমি কয়টা শব্দ পাচ্ছি? একটা পাচ্ছি হচ্ছে তোমার দন্তন্য, আর একটা পাচ্ছি হচ্ছে আমি ধ, তাই তো? এখন দেখো সন্ধির একটা নিয়ম আমাদেরকে এইভাবে বলা হয়, যদি ম এই বর্ণটার পরে, ম ধ্বনির পরে অন্য যে কোনো একটা স্বর যদি আসে, বা অন্য কোনো একটা ধ্বনি বলো, অন্য কোনো একটা ধ্বনি, অন্য কোনো একটা ধ্বনি যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ম এর স্থলে এই যে অন্য ধ্বনিটা থাকবে না, এই ধ্বনিটা যেই বর্গের মধ্যে অন্তর্ভুক্ত, এই যে বলেছিলাম না যে ধ্বনীয় বর্ণ ক্লাসটা আজকে লাগবে, আমরা কিন্তু ধ্বনীয় বর্ণ করার ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা 5টা বর্গ এখানে দেখেছিলাম, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। দেখো এখন এইখানে যে ন এবং ধ রয়েছে, এর মধ্যে এই দন্তন্য এবং ধ, এরা কোন বর্গের অন্তর্ভুক্ত? এরা কিন্তু ত, ত, থ, দ, দহ, দন্তন্য, ত বর্গের অন্তর্ভুক্ত না? আচ্ছা, এরা হচ্ছে ত বর্গের অন্তর্ভুক্ত। এখন দেখো ত বর্গীয় একদম লাস্টের বর্ণটা কোনটা আছে? ওই যে সিরিয়াল অনুযায়ী ত, থ, দ, দহ, দন্তন্য, দন্তন্য আছে না লাস্টে? এখন এই দন্তন্যটাই হচ্ছে কি আমার নাসিক্য বর্ণ, তাই তো? এই দন্তন্যটা হচ্ছে আমার নাসিক্য বর্ণ। এখন দন্তন্য যদি নাসিক্য বর্ণ হয়, তাহলে এই যে সন্ধি বিচ্ছেদের এই নিয়ম অনুযায়ী মর পরে অন্য কোনো একটা ধ্বনি যদি বসে, তাহলে সেই ধ্বনিটি যেই বর্গের হবে, এই ধ্বনিটি যে বর্গের হয়, সেই বর্গীয় লাস্টের যে নাসিক্য ধ্বনিটা রয়েছে, ওই নাসিক্য ধ্বনিটা আমরা কি করব? ওই নাসিক্য ধ্বনিটা আমরা ময়ের পরিবর্তে ব্যবহার করব। দেখো অনেকে হয়তো বুঝতে পারোনি, আমি আরেকটু সহজভাবে তোমাদের জ্ঞাতার্থে বলি। তোমরা প্রথমে যেই শব্দটি সন্ধি বিচ্ছেদ করতে দেবে, এই শব্দটাকে দেখবা। এখন এই শব্দটা দেওয়ার পরে এই যে একটা যুক্ত বর্ণ রয়েছে না, এই বর্ণটা তুমি আগে ভাঙবা আমার মতো করে। এখন ভাঙার ফলে কি দেখতে পাচ্ছ? এই যে ন, এই নটা কি একটা নাসিক্য বর্ণ না? এই নটা তো একটা নাসিক্য ধ্বনি, তাই তো? এখন নটা যদি একটা নাসিক্য ধ্বনি বা বর্ণ হয়, বর্ণ, তাহলে সেই ক্ষেত্রে নয়ের পরিবর্তে তুমি ম ব্যবহার করতে পারো। এই নয়ের পরিবর্তে তুমি কি করবে? তুমি সরাসরি ম ব্যবহার করবে। বুঝতে পারছো? রুলসটা বুঝতে পারছো? যদি এইভাবে না বুঝে থাকো যে ময়ের পরে অন্য কোনো ধ্বনি থাকলে সেই ধ্বনিটা যেই বর্গীয়, সেই বর্গের লাস্টের যে বর্ণটা নাসিক্য, সেটা আমি ময়ের পরিবর্তে ব্যবহার করব। কিন্তু আমাকে তো আর এইখান থেকে এইখানে যেতে হবে না, আমি তো এইখান থেকে বিচ্ছেদ করে এখানে আসবো। তাহলে অপশনগুলোর দিকে খেয়াল করো। এই যে রুলস এর মধ্যে এখানে কিন্তু মানে খুব সহজ ভাবে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে কষ্ট না হয়। প্রথমে আছে স, উমধি। আচ্ছা, সংধি বলেছে, উম। আচ্ছা, এই যে ত বর্গীয় যে বর্ণগুলো আছে, ত বর্গীয় নাসিক্য বর্ণ কি উম হয়? উম কিন্তু হয় না, উম হচ্ছে ক বর্গীয়, ক, খ, গ, ঘ, উম। তাহলে এই অপশনটাকে কিন্তু আমরা খুব সহজেই বাদ দিতে পারি। আবার আছে অনেশ্বর। অনেশ্বর তো আমার কোনো বর্গীয় মানে নাসিক্য ধ্বনির মধ্যেই পড়তেছে না। পড়তেছে? পড়তেছে না। আবার এই দুটা যদি না হয়, তাহলে সবগুলো তো এমনিতেই হতে পারে না, এটা কমন সেন্সিক্যাল। আচ্ছা, এখন আমি একটু বিবেচনা করে দেখব এইটা উত্তর হওয়ার আগে এইটা হয় কিনা। যদি না হয় তাহলে এইটা, আর যদি হয় তাহলে এটা। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো এই যে বি নম্বর হচ্ছে আমার কারেক্ট আনসার। এই যে ম, সম শব্দটার ম, আবার এই হচ্ছে ধি। তাহলে দেখো ময়ের পরে অন্য একটা স্বর, সেটা হচ্ছে কি রস্বীকার। এই যে রস্বীকার আছে না, তাহলে ময়ের পরে অন্য একটা ধ্বনি আসার ফলে এই মটা নতে রূপান্তরিত হয়েছে। এই ধটা কোন বর্গের? ত বর্গের না? তো ত বর্গের লাস্টে নাসিক্য বর্ণ হচ্ছে দন্তন্য। তাহলে এই জন্য আমি এখানে ন ব্যবহার করবো। এখন দেখো ন কি আছে এখানে? আছে না? আবার আমি যেভাবে তোমাদের বললাম যে এই নয় ধ শব্দটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে এই যে নটা পাচ্ছি এর পরিবর্তে ম বসিয়ে দেবো। আচ্ছা, দিলাম। নয়ের পরিবর্তে যদি আমি ম বসাই, তাহলে দন্তস্ব বসিয়ে দিলাম, ম বসিয়ে দিলাম, সম। ওকে, বাকি থাকে হচ্ছে ধয় আর রস্বীকার, সমযোগ ধি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এটাও কি কোনটি নয়, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হচ্ছে সমযোগ ধি। বুঝতে পারলে? তাহলে সন্ধি কিন্তু আমারই খুব বেশি কঠিন না। এই যে একই নিয়মে আরো কিন্তু অনেকগুলো সন্ধি আমরা বিচ্ছেদ করতে পারি।
সঞ্চয় সঞ্চয় হয়। সঞ্চয় কিভাবে হবে? সমযোগ চয়, কারণ ওই যে ইও ছিল, ইওটা কি এটা নাসিক্য বর্ণ না, চ বর্গীয়, চ ছ জ ঝ ইও। তাহলে এইভাবে হচ্ছে এই নিয়মের অধীনে যতগুলো আসবে সন্ধি, তুমি এই একটা নিয়ম দিয়ে জাস্ট এই সকল সন্ধিগুলো পার করে দিতে পারবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি একটু দেখি তোমরা সকলে বুঝছো কিনা। রেসপন্স করবা বুঝলে, না বুঝলেও। জি ওয়ালাইকুম আসসালাম। এখন বলো বুঝতে পারছো কিনা, সন্ধি কি বুঝছো, এই নিয়মটা কিভাবে কি হলো না হলো। কেউ যদি না বুঝে থাকো আমাকে বলো যে ভাইয়া বুঝতে পারিনি। আমার মনে হয় তোমরা সকলেই বুঝতে পারছো। কেউ যদি বলতেছো না যে বুঝি নাই, তার মানে সকলেই কি করছো, তোমরা বুঝছো। আচ্ছা যাক, সবাই বুঝলে তো আলহামদুলিল্লাহ, ভালো। আর না বোঝার মতো এমন কিছুই নেই, খুব সহজ, সন্ধি একেবারেই সহজ। ওকে, আচ্ছা আগে কখনো পড়ো না কেন বাবা? আগে তো পড়া উচিত ছিল, সন্ধি তো তুমি 9-10 ক্লাসে পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে নেই, বাট 9-10 তো ছিল। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী এমসিকিউতে যাই। ক্লাসটা দেখেছো কত সহজ সুন্দর এবং সাবলীল ভাবে আমরা সন্ধি শিখতে পারতেছি। বন্ধুদেরকে মেনশন দাও, ক্লাসের লিংক শেয়ার করো, যারা ক্লাস করবে না তারাই মিস করবে। পরবর্তী এমসিকিউতে যাই। দেখো, এটা হচ্ছে শুভেচ্ছা, এটা হচ্ছে শুভেচ্ছা, বানানটা হচ্ছে শুভেচ্ছা। এখন দেখো, এই শুভেচ্ছার আমি সন্ধি বিচ্ছেদ কিভাবে করব। দেখো, শুরুতে একটা কথা তোমাদের আমি বলে রাখি, সন্ধি বিচ্ছেদ করার সময় তোমরা কিছু বিষয় মাথায় রাখবে। তার মধ্যে অন্যতম একটা গুরুত্ব বিষয় হচ্ছে শব্দের বানান। বানান কখনো ভুল করা যাবে না। আর সন্ধিটা তুমি শব্দটা দেখলে বুঝতে পারবে যে সন্ধি শব্দের অর্থ যেহেতু দুইটা ধ্বনির মিলন, তাহলে কোন দুইটা ধ্বনি আমি উচ্চারণের সময় মিলিত হচ্ছে বা কোন দুইটা ধ্বনি মিলিত আছে, সেই দুইটা ধ্বনিকে স্প্লিট করলে যদি ভাগ করে দিই তাহলে কোন অর্থবহ শব্দ কি তৈরি হয়। এবার যদি কোনো অর্থবহ শব্দ তৈরি হয় তাহলে সেই শব্দটা সঠিক বানান লিখবো, এবং বানানটা লেখার পরে সেটা আমাদের সন্ধির যে নিয়মগুলো আছে সেরকম কোন নিয়মের মধ্যে পড়ে কিনা সেই নিয়মটা আমরা যাচাই করব। আর বিশেষ করে দেখবা ম্যাক্সিমাম সন্ধি, বিসর্গটা একটু বাদ দিই, বিসর্গটা ছাড়া স্বরধ্বনি বা ব্যঞ্জন সন্ধির ম্যাক্সিমাম হচ্ছে তোমার ওই মিডল টার্ম ব্রেক, যেটা বলে না যে মাঝখান থেকে ভাগ করা, মাঝখানের দিকে কিন্তু বেশিরভাগ হচ্ছে তোমার ধ্বনিগুলো মিলিত হয়। এখন দেখো, এই শুভেচ্ছা সন্ধি বিচ্ছেদ করি। এই যে শুভেচ্ছা, এই শব্দটার মধ্যে এ এ রয়েছে না, এটা হচ্ছে এ কার, তাই তো, এ বর্ণের একটা কার। এখন এই শুভেচ্ছাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, এখন সন্ধি বিচ্ছেদের একটা নিয়ম আছে। দেখো, সন্ধি বিচ্ছেদের আরেকটা নিয়ম অনুসারে আমাদেরকে বলা হয় এই এ কখন হবে, যখন অ বা আ, কি বললাম, প্রথম যে ভাগটা পাবো সেখানে যদি অ বা আ পাই, এবং তারপরে আমরা কি পাবো, তারপরে যদি আমরা হর্ষই বা দীর্ঘই এই যে দুইটা স্বরধ্বনি পেয়ে থাকি, সেটাও কমপ্লিট বর্ণ হিসেবে হোক বা কারাকারে সংযুক্ত থাকুক, যদি এটা পেয়ে থাকি তাহলে আমরা সন্ধি বিচ্ছেদের ওইখানে কি থাকবে, আমার বর্ণে এ সংযুক্ত হবে। এখন এ হিসেবে সংযুক্ত হবে বা কার হিসেবে সংযুক্ত হতে পারে। এখন দেখো, তাহলে এই যে এ এখানে সংযুক্ত হয়েছে না, তাহলে এই এটা দেখে আমার বুঝতে হবে, এটা দেখে আমার বুঝতে হবে যে এটা স্বরসন্ধির কোন নিয়মের মধ্যে পড়ছে, স্বরসন্ধির এই নিয়মে পড়ছে, তাই না। এখন এই নিয়মের মধ্যে যদি পড়ে তাহলে আমার যে প্রথম ভাগটা আছে সন্ধির, যেই প্লাসের এই পাশে যে ভাগটা আছে, এই ভাগটায় আমি অ বা আ এটা পাবো, এবং দ্বিতীয় যে ভাগটা আছে সেখানে আমি কি পাবো, রস্বই বা হর্ষই বা দীর্ঘই পাবো। আচ্ছা সিম্পল। এখন দেখো, এই অপশনগুলোর মধ্যে কোথায় প্রথম বর্ণে অর্থাৎ প্রথম ভাগে অ বা আ রয়েছে এবং দ্বিতীয় ভাগে রস্বই বা দীর্ঘই রয়েছে, খেয়াল করো। ও রয়েছে, শুভ, আবার সয় দীর্ঘ রয়েছে, এই এটা দ্বারা তো কোনো অর্থই হয় না, আবার নিয়মের মধ্যেই তো পড়তেছে না, তাহলে এটা সবার আগে বাদ গেল। আবার এই সেই একই জিনিস লেখা আছে, শুভ, ওকার দেওয়া আছে, এখানে কি কোথাও ওকারের নিয়ম আসতেছে না, তাহলে এটাও বাদ। এবার আছে শুভ, ব, আর ব শুভ মানে কি কোনো অর্থ আছে নাকি? তোমাকে বলছি কিন্তু শব্দ যখন ভাগ করবা তখন শব্দটাকে মিনিংফুল হতে হবে, ওই শব্দের এমন কোনো অর্থ নাই। আবার এমন একটা তুমি বানান লিখলে যেটাও সঠিক নয়, তাহলে কিন্তু সন্ধি বিচ্ছেদ হবে না, ভুল হবে। তাহলে এই শুভ, এটাও কি হবে, ভুল হবে। এখন দেখো, বি নম্বর যে অপশনটা আছে, এই যে এখানে হচ্ছে শুভ হবে,
এখানে হবে হচ্ছে তোমার শুভ যোগ ইচ্ছা। এই যে যে শুভ রয়েছে না, শুভ শব্দটা এই ভয়ের সঙ্গে দেখো, যার কেউ নাই তার আল্লাহ আছে, ব্যাকরণে যার কেউ নাই তার সঙ্গে অ আছে। দুধবাত সব জায়গায় থাকে, তুমি এ পাশেও থাকো ও পাশেও থাকো, প্রত্যেক জায়গায় দেখো এই ভ আছে না, ভয়ের সঙ্গে একটা অ রয়েছে, ভ যোগ অ, ভ, ব্যাস। তাহলে এই যে শুভ, এইখানে আমি পেলাম প্রথম বর্ণে অ। ইচ্ছা, ইচ্ছা বানানটাও কিন্তু আমার ঠিক আছে, শুরুতে পেলাম আমি কি রস্বই। তাহলে এই অ আর রস্বই এই দুইটা মিলে হয়েছে আমার একার, এটাকে আমি সংযুক্ত করেছি শুভেচ্ছা। বুঝতে পারছো? এটা কিন্তু স্বরসন্ধির একটা নিয়ম, খুব 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 বেশি সহজ, আহামরি কোনো কঠিন কোনো সন্ধি কিন্তু আমি বলিনি। সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো, খুব বেশি কঠিন না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী এমসিকিউতে যাই। খেয়াল করো, নিজ অন্ত, এটা হচ্ছে একটা ব্যঞ্জন সন্ধি। আমরা কিন্তু ব্যঞ্জন সন্ধি হচ্ছে যেখানে দুইটা ব্যঞ্জন বর্ণ সংযুক্ত হবে বা স্বরবর্ণ সংযুক্ত হতে পারে। ব্যঞ্জন সন্ধির তো আমরা তিনটা প্রকারভেদ জানি, তাই না? স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, আবার ব্যঞ্জন যোগ স্বর, হয় না এই যে তিনটা কম্বিনেশনে। এখন সবচেয়ে সহজ কম্বিনেশন হচ্ছে স্বর যোগ ব্যঞ্জন। ওইখানে কি বলা হয়? ওইখানে বলা হয় যদি তোমার সাথে চ আর ছ এই দুটা যদি সংযুক্ত থাকে, তাহলে তুমি একটাকে মাইনাস করে তুমি শুধু ছ দিবা। বুঝতে পারছো? এই একটা নিয়মেই আমার স্বরযোগ ব্যঞ্জন শেষ। লাইক কথা ছলে, কথা যোগ ছলে, ব্যাস শেষ। এখন দেখো এইটা ওই নিয়মের মধ্যে পড়ছে না, এটা পড়ছে হচ্ছে কি তোমার ব্যঞ্জন যোগ ব্যঞ্জন ধ্বনি সংযুক্ত হওয়ার ফলে। নিজন্ত, একটু মাঝখানে দিকে খেয়াল করতো, নিজন্ত, এখানে কি আছে? জ আছে। এখন ব্যঞ্জন যোগ ব্যঞ্জন এই দুটা ধ্বনি সংযুক্ত হয়ে যখন ব্যঞ্জন সন্ধি সাধিত হয়, তখন আমাদের একটা নিয়ম ফলো করতে হয়। কি নিয়ম? খেয়াল করো, বলা হচ্ছে, এটাকে একটু মুছে দিই আমি, যদি ক, চ, ট, ত, প, এই যে এগুলো কিন্তু বর্গীয় প্রথম ধ্বনি, তাই না? এই বর্গীয় প্রথম ধ্বনি এইগুলোর পরে যদি অন্য কোনো একটা স্বর থাকে, অন্য কোনো একটা ধ্বনি থাকে, তাই তো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই ক, চ, ট, ত, প এগুলো কি হয়ে যাবে? আমার চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখো তাহলে কি হবে? ক, চ, ট, ত, প হয়ে যাবে গ, জ, ড, দ, ব, ক, চ, ট, ত, দ, ব। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এইখানে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে কিন্তু বর্গজ আছে, তাই না? এখন বর্গীয় জ যদি থাকে তাহলে কি করতে হবে? এই জটাকে আমি যেমন এই যে কনভার্ট করে জটাকে আমি চ বানিয়ে দিতে পারবো, পারবো না? আচ্ছা, এখন দেখো খেয়াল করো তো, এই নিয়মটা যদি আমি দেখেই বুঝতে পারি, তাহলে আমি অপশনগুলো খুব সহজে কি করতে, ইলিমিনেশন প্রসেসের মাধ্যমে যেতে পারবো, অপশনগুলো আস্তে আস্তে বাদ দিতে পারবো। ওকে, বিসর্গ দেওয়া আছে, এটা তো বিসর্গ সন্ধি না, এটা দেখেই বোঝা যাচ্ছে, তাহলে এটা আগেই মাইনাস। নি রয়েছে, আমার নিয়ম অনুযায়ী বলছে এই যে জটা, এটাকে কনভার্ট করে আমি কি করব? চ করে দিব, এবং চটা কোথায় হবে? এই যে প্রথম যে ভাগটা পাবো সন্ধির, সেখানে সংযুক্ত হবে, তাহলে এটাও বাদ। এখন আমার কাছে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিজ আর একটা হচ্ছে নিজ, অন্ত বানান দুইটাতেই সঠিক রয়েছে। এখন ব্যঞ্জন যোগ ব্যঞ্জন এই ধরনের নিয়ম অনুযায়ী আমাদের বলে এখানে আমরা জয়ের পরিবর্তে চ, তাহলে এখানে যদি আমি চ সংযুক্ত করি, তাহলে আমার থাকে হচ্ছে নিচ, আমার শুরুতে থাকে হচ্ছে নিচ। ওকে, এবং এই যে জ, এর জয়ের সঙ্গে কি একটা অসংযুক্ত ছিল না, বলেছিলাম না যার কেউ নেই তার অ আছে, এই অটার সাথে নয়টা সংযুক্ত হলো যে অন্ত, ব্যাস। এখন এটা যদি হয় তাহলে এটা আগেই হবে না, কারণ কি জটাকে আমি কনভার্ট করে দিয়েছি চতে। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন ধ্বনি সংযুক্ত রূপে যে ব্যঞ্জন সন্ধি সাধিত হয়, সেটার একটা নিয়ম। বুঝতে পারছো তোমরা সকলে? আচ্ছা, কেউ না বুঝতে পারলে আমাকে বলো। আচ্ছা তানভীর, তুমি কি বললে যে ভাইয়া আপনি আর আপনার ক্লাস দুইটাই অস্থির? ক্লাস না হয় অস্থির মানলাম, আমি কি অস্থির? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, 3-এর এ, শিমু আক্তার, ঠিক আছে, তোমার তো উত্তর সঠিক হয়েছে। আচ্ছা তুষার, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, এখন দেখো পরবর্তী এমসিকিউতে যাই। সদ্যজাত, শুধু স্বর দেখবো নাকি শুরু ব্যঞ্জন দেখবো নাকি বিসর্গ দেখবো? স্বর, ব্যঞ্জন, বিসর্গ তিনটাই দেখবো। আজকের এই ক্লাসটাতে তোমার সন্ধির যত নিয়ম আছে যেগুলো ইম্পর্টেন্ট,
অধিকাংশ সময় তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এসে থাকে, ওই এমসিকিউ গুলো আজকে সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? সব নিয়ম একটাই কাভার হয়ে যাবে। খেয়াল করো, সদ্যজাত, সদ্যজাত শব্দটাকে ভাঙি। মনে করো দিলাম এই যে মাঝখান থেকে একটা কোপ বসাই দিলাম, দিলাম ভেঙে, এই পাশে পেলাম সদ্য, এই পাশে পেলাম জাত। ওকে, এখন দেখো এইটা যে বিসর্গ সন্ধি, সেটা বোঝার একটা কাজ হচ্ছে এই শব্দের সঙ্গে একটা ওকার সংযুক্ত আছে। ওকে, আমি তোমাদের বিসর্গ সন্ধির একটা ছোট্ট নিয়ম বলে দিই। র ওকার রেফ তিন প্রকারের স, তিন প্রকারের স। এদের যদি তুমি কোথাও দেখতে পাও, একদম কান ধরে নিয়ে আসবা, ওদের পরিবর্তে তুমি বিসর্গ বসাই দেবা। সোজা কথা, বুঝতে পারছো? এই একটা নিয়মে মোটামুটি কাভার হয়ে যাবে, শুধুমাত্র বিশেষ নিয়মে আর নিপাত নিষিদ্ধ বাদে। ওইটাই বাবা আমার কিছু করার নেই। বিশেষ নিয়ম আর নিপাত নিষিদ্ধ এগুলো তোমার সূত্র অনুযায়ী মনে রাখতে হবে। এই কিছু টুকটাক ট্রিক্স আছে, শর্টকাট, ওইগুলো দিয়ে মনে রাখলেই হয়ে যায়। বাট যেগুলো নিয়মের অধীনে পড়ছে সেগুলো আমরা এগুলো দিয়ে কভার করে দিতে পারবো। ওকে, খেয়াল করে দেখো, এখন এই যে সদ্যজাত, এই বানানোর মধ্যে কোনটা আছে? এই বানানোর মধ্যে এই যে সদ্য দয় জফলার সঙ্গে ওকার সংযুক্ত আছে না? এখন আমি তোমাদের কি বললাম, যদি এগুলোর মধ্যে একটা পাও তাহলে সেটাকে কান ধরে উঠাই দিবা, ওর জায়গা বিসর্গ বসাই দিবা। এখন তুমি এই সদ্য, এই ওকারের ওইখানে আমি ওটাকে মাইনাস করে কি দিলাম? বিসর্গ দিলাম। এখন আমার বিসর্গ আছে কয়টা অপশনে? আমার একটাই আছে বিসর্গ অপশন। বোঝা তো যাচ্ছে এটাই উত্তর হবে। আচ্ছা, এখন এটা যদি উত্তর হয় তাহলে এই যে ওটাকে মাইনাস করে এই যে সদ্য বানানটা ঠিক আছে, বিসর্গ সংযুক্ত করে দিছি, জাত জাতের মতো বুঝে গেছে, ব্যাস সিম্পল, শেষ। কি কি এমন সন্ধি? এমন তো কোনো কঠিন কিছু না, তাই না? পরবর্তী এমসিকিউ তো আসো, দেখো ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সহজতা রাখবো না, একটু তো কঠিন হওয়াই লাগবে। কিন্তু এই কঠিনগুলো কিভাবে সহজে মনে রাখা যায় এটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি। ষষ্ঠ, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষয় ঠ, ষষ্ঠ। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কি কেউ করতে পারবা? আমি তো তোমাদের নিয়মগুলো আগে বোঝাই দিচ্ছি, এখন আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার নেবো। দেখি ষষ্ঠ এই শব্দটা সন্ধি বিচ্ছেদ করো, কে আগে করতে পারে? আমি এটা খেয়াল করবো। দেখি সন্ধি বিচ্ছেদ সবার আগে কে করতে পারে? দেখি, বলো 5-এর অ্যান্সার কত হবে? বলো বলো, 5 নম্বর কত অ্যান্সার হবে? তিন নম্বরটা ব্যঞ্জন যোগ স্বর। হ্যাঁ ঠিক আছে তো বাবা, ব্যঞ্জন যোগ স্বরই হবে। আমি বলছিলাম নাকি ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, কি জানি, ব্যঞ্জন যোগ স্বরই হবে। যাই হোক, এই তোমরা ই করো, অ্যান্সার বলো না কেন? দ্রুত অ্যান্সার বলো, দ্রুত দ্রুত। নাকি কেউ বুঝতেই পারতেছো না? সঞ্জিত পড়ে আসছে ছোট ক্লাসে, এত সময় লাগে নাকি? বুঝতে পারছি তোমরা শস যোগ ঠ। যাক, অ্যান্সার তো একজন বলছো। শোনো, তোমরা যারা চুপ করে থাকো, ক্লাসের মধ্যে কোনো রেসপন্স করো না, তাদের জ্ঞাতার্থে আমি জাস্ট একটা কথা বলি। একটা কথা কি বলবো? যে আ ব্যাড ডিসিশন গেট ইউ মোর ক্লোজার টু আ গুড অন। কথাটার অর্থ কি? একটি খারাপ সিদ্ধান্ত তোমাকে একটি ভালো সিদ্ধান্তের নিকট নিয়ে যায়। তুমি যখন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্তহীনতায় ভুগবে, তখন তুমি সেলফ বেটারমেন্ট যেটাকে বলে আত্ম উন্নয়ন, এটা তুমি কখনোই কিন্তু এর সান্নিধ্য পাবে না। তুমি যখন ভুল করবে, একটি ভুল অ্যান্সার দিবে, এবং যখন জানতে পারবে যে না তোমার কৃত কর্মটি ভুল বা উত্তরটি ভুল, তখন তুমি কিন্তু কি করবে? সঠিকের আরেকটু দ্বার প্রান্তে যেতে পারবে। বুঝতে পারছো? এই জন্য সবসময় রেসপন্স করার চেষ্টা করবে, সেটা ক্লাস হোক, ইউনিভার্সিটি ক্লাস হোক, স্কুল কলেজ যে লেভেলে যেখানে হোক না কেন, রেসপন্স করবা, কমিউনিকেশন করবা। বুঝতে পারছো? ওকে, তোমরা অনেকেই বলেছো, একজন বলেছো যে শস যোগ ঠ, একজন এইটা বলছো এ নম্বর, আর 2-3 জন বলেছো বা 4-5 জন তোমরা বলেছো শস যোগ থ, এই যে সি নম্বরটা বলছো। এখন দেখো এটা তোমরা কিভাবে, কোন দৃষ্টিভঙ্গিতে, কোন নিয়মের আলোকে তোমরা বলেছো আমি জানি না, বাট এইটাকে কিভাবে সহজে মাথায় রাখা যায় এটা আমি তোমাকে বলে দিই। বিষয়টা হচ্ছে এই যে ষষ্ঠ বানানটা, আমি এটাকে মাঝখান থেকে ফাল করবো, ফাল মানে ভাগ করে দিলাম। দেওয়ার পরে এক পাশে আমি রাখলাম শকে, আর এক পাশে আমি রাখলাম হচ্ছে এই হলো আমার শয় ঠ। এখন কথা হচ্ছে এই যে শয় ঠ, জাস্ট একটা নিয়ম মাথায় রাখো, যদি কোনো
বানানের মধ্যে, শব্দের মধ্যে তুমি শয় ঠ দেখতে পাও, তুমি চোখ বন্ধ করে ওর ওইখানে মূর্ধন্য স যোগ থ বসায় দাও, শেষ, সন্ধি শেষ। আবার যদি কখনো শয় ট দেখতে পাও, ওইখানে তুমি মূর্ধন্য স যোগ ত বসায় দাও। ক্লিয়ার? তাহলে এখানে ষষ্ঠ বানানে কি আছে? শয় ঠ আছে। আমি এখানে কি করব? তাহলে কি হবে? এই যে শয় ঠ, এটাকে দিয়ে আমার এই যে স, এটার সঙ্গে আমি একটা স প্লাস করলাম, শস, ওকে, এবং শয় ঠ থাকার কারণে আমি এখানে থ ব্যবহার করলাম, ষষ্ঠ। তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝতে পারছো? এটা তোমরা সবসময় মাথায় রাখবা। পরবর্তী এমসিকিউতে আসো, 6 নম্বরে। স্বল্প, দেখো এই যে স্বল্প এর সন্ধি বিচ্ছেদ যদি তোমরা পারো, তাহলে তোমাদের জন্য একটা গিফট আছে। একটা গিফট কি তোমরা দেখতে পারবা। দেখো, দেখি কে পারে এর সন্ধি বিচ্ছেদটা। স্বল্প মুখস্থ বিদ্যা করলে হবে না, বুঝে শুনে করবা। বুঝতে পারছো? দেখি দেখি কে বলতে পারো স্বল্প শব্দটার সন্ধি বিচ্ছেদ। বলো, এই বলো 6 এর অ্যান্সার কত হবে? আগের বার তো তোমরা অনেকে পার্টিসিপেট করছো, এবার আবার পার্টিসিপেট করো। বলো অ্যান্সার বলো। তোমাদের কি বললাম একটু আগে, ভুল হোক সঠিক হোক যা হোক, তোমাকে এখানে কেউ ক্রিটিসাইজ করতে আসতেছে না। একজন বলছো বি, যাক একজন একটা কথা বলছো, খুশি হইলাম। একজন বলছো অ্যান্সার বি হবে, বাকিরা বলো। হ্যাঁ তানভীর তুমি বলছো, তুমিও তো বি বলছো। কেউ কি কোনো ভিন্ন অ্যান্সার দিবে নাকি? ওদের সাথে ভিন্ন মত পোষণ করবে? তাহলে নতুন অ্যান্সার বলো। আচ্ছা যাই হোক, সবাই তো দেখি বি বলতেছো, তাহলে কি বি কি সঠিক উত্তর নাকি? দেখি বি সঠিক উত্তর কিনা, আমি নিয়ম দিয়ে যাচাই করে দেখব। আচ্ছা, স্বল্প, আগে বানানটা লিখি। আমি তোমাদের বলছি আগে ভাঙো, আগে ভাঙা শিখো। স্বল্প বানানটা গঠিত হয় শয় ব এবং লয় প। বোঝা গেছে? এখন এই যে শয় ব, এটা আমার কি যুক্ত আছে? শয় ব মানে হচ্ছে শয়ের সঙ্গে ব যুক্ত আছে, প্রথম বর্ণে ব যুক্ত, এটাই আমার কাজে লাগবে। এখন দেখো, এখন একটা নিয়ম আমাদের এইভাবে, এটা স্বরসন্ধি, স্বরসন্ধির একটা নিয়ম হচ্ছে, যেখানে তুমি হ্রস্ব বা দীর্ঘ, হ্রস্ব বা দীর্ঘ এর পরে যদি তুমি অন্য কোনো স্বর পাও, অর্থাৎ আমরা তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী জানি যে হ্রস্ব বা দীর্ঘ এর পরে যদি আবারও হ্রস্ব বা দীর্ঘ হয়, তাহলে ওইখানে আমরা দীর্ঘ ব্যবহার করব। কিন্তু হ্রস্ব বা দীর্ঘর পরে যদি অন্য কোনো স্বর হয়, তাহলে এটাকে তুমি একটা কিক মেরবে, এটাকে ফালাই দিবে। ফালাই দিয়ে তুমি কি করবা? ওর এখানে ব নিয়ে আসবা। কথা ক্লিয়ার? এখন আমার কাজ হচ্ছে এইখান থেকে এইখানে আসা, এইখান থেকে এখানে যাওয়া না। এখন তো তুমি তো এই নিয়মটা দেখবে, কোথায় রস্যকার আছে, কোথায় অন্য একটা স্বর আছে, এটা তো খুব সহজ দেখে বোঝা যায়। পরীক্ষার হলে আমি তো এইখান থেকে এখানে যাবো না। হ্যাঁ যাইতে পারবা, বাট এইখান থেকে এখানে আসাই আমার জন্য ভালো হবে, তাহলে আমি নিয়মটা শিখে আসতে পারবো। দেখো, এই যে প্রথম বর্ণে ব সংযুক্ত আছে, এখন এই বটাকে দেখে তো আমার রুলসটা মনে পড়ে যাওয়ার কথা, যে রস্যু বা দীর্ঘর সঙ্গে অন্য একটা স্বর আসবে। এখন প্লাসের এই পাশে রস্যু বা দীর্ঘ আছে, তার মানে কি এই রস্যু বা দীর্ঘ আমার প্রথম যে পার্টটা বা প্রথম যে বর্ণটা সেটার সঙ্গে সংযুক্ত হবে, আর বাদ বাকি অন্য যেটা ওটা আমি সেকেন্ড পার্টে রেখে দেবো। এখন দেখো, এখানে প্লাসের এই পাশে যেই তোমার পার্ট গুলো আছে প্রথম বর্ণ, এখানে হ্রস্ব বা দীর্ঘ কোথায় আছে? এখন এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই, তিনটা খুব ইজিলি মাইনাস করে দিলাম। এখন আর দুইটা আছে, সুযোগ অল্প, আর একটা হচ্ছে সুযোগ বল্প। বাবা বল্প শব্দের অর্থ কি? আমি তো কখনো শুনিনি বল্প। বল্প কোনো অর্থপূর্ণ শব্দই না। এই সেন্স থেকে আমি এটাকে দিলাম মাইনাস করে, যদিও আমার এখানে রস্যকার ছিল। সঠিক অ্যান্সার হচ্ছে সুযোগ অল্প। কেন হইল? এই যে আমার প্রথম বর্ণটা সু, এই সুর সঙ্গে আমি একটা রস্যকার দিলাম সংযুক্ত করে, দেওয়ার পরে এই যেই ব, এই যে আমার একটা ব ছিল না, এই ব এর সঙ্গে কি একটা অ ছিল না, বললাম না যার কেউ নাই তার অ আছে। এই অ এর সঙ্গে কি করলাম? লয় প আমি সংযুক্ত করে দিলাম, তাহলে সুযোগ অল্প। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? দেখি কেউ বুঝতে পারছো নাকি কেউ বুঝতে পারো না? যারা বুঝতে পারো না আমাকে বলো। কে যেন বলছিল সি নম্বর, তুমি কি লাস্টে বলছো নাকি সুযোগ অল্প? জান্নাত 2 জন, আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক বলছো। আলিশাও সঠিক উত্তর দিয়েছ। ইমন, আলামিন, মুনতাহা, ঐশ্বরিয়া, বাহ চমৎকার নাম তো।
জয়নব। ঠিক আছে, তোমরা সকলেই কিন্তু সঠিক উত্তরটা দিয়েছো, কিন্তু পূর্ববর্তীতে তোমরা কারোর জন্য বি বলতেছিলে। এই যে সূর্য, তানভীর, শিমু, তোমরা তো বললে সব বি হবে। কেন বি হবে কেন? এই নিয়ম কি তোমরা জানতে না? যাই হোক, এই যে মাহাদি হাসান দীর্ঘ 1 বছর পর বাংলা ক্লাসে বসলে হবে না, এর আগেও বাংলা ক্লাসে বসতে হবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এখন এই যে এই শব্দটা শুনে কিন্তু আমার খুব ভালো দুইটা কথা মনে পড়ছে। কিন্তু একটা কথা হচ্ছে, এই যে শুভা নামে কিন্তু একটা গল্প ছিল, খুব সম্ভবত 9-10 শুভা থাকে আর কি। ওই শুভা গল্পে যে প্রতাপ ছিল, ওই প্রতাপ কি করতো, সুভাষিনীকে সু বলে ডাকতো, সু। আবার আরেকটা সু আছে, সে আরেকটা সু হচ্ছে আমাদের যে আইডল, আমাদের যে আইডল ক্রিস্টিয়ানো রোনালদো, তাই না? তার একটা গ্রেট সেলিব্রেশন হচ্ছে কি সু, তাই না? আচ্ছা, তাহলে এই যে সন্ধিটা আমরা সহজভাবে বুঝতে পারছি, বা এই সন্ধিটা যে আমরা তোমার নিয়মটা শিখে ফেললাম, তাই না? অনেকে আবার কারেক্ট অ্যান্সার করছো। তাহলে চলো আমরা একসাথে সেলিব্রেট করি। তোমরা একটা বিষয় দেখো, সাইকোলজিক্যাল একটা ইফেক্ট কিন্তু এখানে থাকে, আমাদের কিন্তু ডোপামিন নিঃসৃত হয় যখন আমরা আনন্দে থাকি, দুঃখে যেরকম থাকি আর কি। তো এখন তো আমরা একটা খুশি, তাই না, যে শিখতে পারছি বা খুব সহজে করতে পারছি। তাহলে এই যে আবার তোমরা যারা ফুটবল খেলা দেখো, ওরা তো অবশ্যই জানবা যে রোনালদো কিন্তু সৌদি প্রো লিগে কি ফাইনালে চলে গেছে না, আবার জাও ফেলিক্সকে একটা অ্যাসিস্ট করলো। আচ্ছা, তো রোনালদোর ফাইনালে যাওয়ার একটা খুশিতে আবার পাশাপাশি অ্যান্সারটা যারা করতে পেরেছে সঠিকভাবে, তাদের সুবাদে একসাথে আমরা এটাকে সেলিব্রেট করি। কিভাবে? সু, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা যখনই গ্রেট অ্যান্সার দিতে পারবে, যা পারবে সবাই সেলিব্রেট করবে। ওকে ঠিক আছে, এটা স্কিপ করি, পরেরটা যাই। ক্ষুধার্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? ক্ষুধার্ত সঠিক সন্ধি বিচ্ছেদ। দেখো আবার একটু স্বরসন্ধির নিয়মে আসলাম, কিন্তু স্বরসন্ধির নিয়মে আমি তোমাদের একটা রুলস বলে দিই। দেখো, যখন তুমি কোন শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে অর বা আর, এই যে এরকম উচ্চারণ পাবে অর বা আর, তখন কি বলবে তুমি? এই যে অর বা আর থাকলে তুমি এখানে কি ব্যবহার করবে? অর থাকলে রি, আর থাকলে রিত, তাই না? এই অর থাকলে তুমি রি, আর থাকলে তুমি কি ব্যবহার করবা? রিত। এখন এই যে রি বা রিত, এটা আমি কোন জায়গায় ব্যবহার করব? আমি হচ্ছে সেকেন্ড পার্টে ব্যবহার করব। এই রি বা রিত আমি হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ড পার্টে ব্যবহার করব। এখন দেখো, এই সেকেন্ড পার্টে রিত আছে কোথায়? আছে কোথায়? আচ্ছা, তোমার এই যে উচ্চারণ করো তো ক্ষুধার্ত, ক্ষুধার, আর আর উচ্চারণ হচ্ছে না, ক্ষুধার্ত। তাহলে সন্ধির নিয়মে ধ্বনি বর্ণ আছে, সন্ধির নিয়মের মধ্যে উচ্চারণও আছে, বানানো আছে। তাহলে একটার একটার সাথে ইন্টার রিলেটেড। কিভাবে তুমি একটা না শিখে আরেকটা শিখবা? তাহলে আগে একটা কাজ করে, ঋত যে দুইটা আছে ওই দুইটা রাখি, এইটা মাইনাস করে দিই, এটা মাইনাস করে দিই। এখন আমার কাছে দুইটা অপশন, খুদ যোগ ঋত, আর একটা হচ্ছে ক্ষুধা যোগ ঋত। এখন এই খুদ শব্দের কি কোনো অর্থ আছে নাকি? তোমরা অনেকে বলবো যে খুদ ধরে, খুব খুদ খুদ করে। আচ্ছা, এইটা তো আসলে এর সাথে মানে হয় না, এটা কেমন, জাস্ট দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। কিন্তু এই যে ক্ষুধা, এটা কিন্তু একটা পরিপূর্ণ একটা শব্দ। ক্ষুধা আমার জৈবিক একটা তাড়না, বায়োলজিক্যাল মোটিভেশন, জৈবিক প্রেরণা ক্ষুধা। এর সঙ্গে এই আর থাকার কারণে আমি কি ব্যবহার করব? আমি সেকেন্ড বর্ণের ঋত ব্যবহার করব। তাহলে দেখো, প্রথম এবং দ্বিতীয় বর্ণটা এই যে ধ্বনিগুলো এর সংমিশ্রণে হয়ে গেল কি ক্ষুধার্ত, ক্ষুধা যোগ ঋত। বুঝতে পারছো? এটা কিন্তু স্বরসন্ধির একটা নিয়ম। ওকে, খেয়াল করো 8 নম্বরটা নাবিক। তোমাদের আরেকটা নিয়ম বলে দিই। এই যে এই নিয়মগুলো থেকে প্রশ্ন আসবে, এই সহজ অযোগ আ বা অযোগ আ সমান সমান আ, রস্বই যোগ দীর্ঘ যোগ রস্বই যোগ দীর্ঘ ইজ ইকুয়াল টু দীর্ঘ, এগুলো কখনোই আসবে না, ওগুলো শুধু শুধু। এখন দেখো নাবিক, আমি অ বা রাব, এটাকে লিখলাম কি অর, আর এখন আমি লিখলাম অবার আব। এখন একটা বিষয় খেয়াল রাখবে যে তোমরা অব থাকলে হবে ও, আপ থাকলে হবে ও। এটা কি মাথা থাকবে? কোথায় থাকবে? এই সেম ভাবে। এখন এই যে অব আর আব, এইগুলো থাকলে, অব থাকলে যে ও আর আপ থাকলে যে ও হয়, এখন এইটা আমি চাইলে সেকেন্ড বর্ণে যুক্ত করতে পারবো না। এটা নিয়মটা হচ্ছে আমার প্রথম বর্ণের সঙ্গে যুক্ত করতে হবে, প্রথম বর্ণের সঙ্গে কি করতে হবে? সংযুক্ত করতে হবে। এখন দেখো, এই নাবিক শব্দটা উচ্চারণ করার সময় আমার উচ্চারণটা কেমন হচ্ছে? নবিক, নবিক এরকম নাকি নাবিক? অবশ্যই নাবিক। এখন নাব ইক, আব উচ্চারণ হচ্ছে না এখানে। এখন উচ্চারণের সময় যদি এখানে আমি আব এই শব্দটা পাই, এরকম ভাবে উচ্চারিত হয়, তাহলে আমি এখানে ও ব্যবহার করব। ও কোথায় ব্যবহার করব? প্রথম বর্ণ। প্রথম বর্ণ কোথায়? এই যে ন, প্রথম বর্ণ কি ন, তাহলে ন এর সাথে ও আছে কোথায়?
এটাতে নাই, এটা বাদ, এটাতেও নাই, আছে দুইটাই, একটা আছে নো, একটা নো। এখন নো এর পরে কি আছে, আমার ইক আছে আর বিক আছে। আচ্ছা দেখো, কথা হচ্ছে এইখানে একটা রশ্মি আছে, এখানে একটা ব আছে, এখানে একটা ক আছে, তাই তো? কিন্তু এই যে যে আব আব, এই আবের জন্যই কিন্তু আমি ও দিছি, তাহলে বটাকে আর রাখতে পারবো? বটাকে মাইনাস করতে হবে না? তাহলে বটাকে মাইনাস করে দিয়ে এই যে একটা রশ্মিকার আর ক, এই রশ্মি আর ক যুক্ত হয়ে হয় হচ্ছে ইক। তাহলে নৌ যোগ ইক, এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। যারা যারা বি অ্যান্সার করছো তোমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে। যারা হচ্ছে তোমার অন্যগুলো অ্যান্সার করছো, আনফরচুনেটলি তোমাদের অ্যান্সার গুলো হয় নাই। ভাই গরম গরম লাগতেছে। আচ্ছা দেখো, আমরা পরবর্তী ইসে চলে যাই, এমসিকিউ চলে যাই। পরবর্তী এমসিকিউ কি আছে আমাদের? ওকে, লবণ। এই যে একই নিয়মে দেখো, এই জন্য আমি পাশাপাশি রাখছি দুইটা এমসিকিউ তে। আগেরটা যারা পারছো তারা 100% এটা পাবা। আগেরটা কোন রুলস ছিল? নাবিক আব, এই রুলস ছিল না, ও হইছে। তাহলে এখন হচ্ছে আমার লব ওন, লব ওন, আমার এখানে অবের মতো উচ্চারণ হচ্ছে। তো অবের মতো উচ্চারণ থাকলে আমি কি যোগ করব? ও যুক্ত করব। দেখো তো প্রথম বর্ণ ল, এর সঙ্গে ও কোথায় আছে? এর সঙ্গে ও আছে একটা, বাদ বাকি সব মাইনাস, শেষ। অ্যান্সার জাস্ট উইথিন 1 or 2 সেকেন্ড, লো যোগ অন, অ্যান্সার শেষ। পরেরটা আসো, সন্ধান। এই নিয়মটা একটু ইম্পর্টেন্ট, সন্ধান নিয়মটা একটু ইম্পর্টেন্ট। এই নিয়মটা আমি আরো আগে শিখছি, তোমাদের জন্য আমি এখানে একটু ছেড়ে দিচ্ছি, তোমরা এই অ্যান্সারটা করো। আমি একদম প্রথম যে নিয়মটা পড়াইছি না, সন্ধি, একদম সেম নিয়মে সন্ধান, এটাও হবে। কেন হবে বুঝতে পারছো তো তোমরা? অ্যান্সার করো দেখি, দ্রুত দ্রুত দ্রুত। আরো হিমিন, তুমি কি বলছো বাবা? বলেছো যে যেটা শুনতে ভালো লাগে ওইটা কি অ্যান্সার করবো নাকি? তা যার ভোজপুরি গান শুনতে অ্যান্সার করে সেই ভোজপুরি গানের ওইখানে লিখে দিয়ে আসবে নাকি? হ্যাঁ, কোন ধরনের কথাবার্তা? তোমার যেটা শুনতে ভালো লাগে ওইটা দিলে হবে না, ওইটা তোমার আঞ্চলিকতা, বুঝতে পারছো? যেমন এই যে উচ্চারণের ক্লাস যখন আমরা করব, মনে হয় নেই এখনো, যদি নেই তাহলে উচ্চারণের ক্লাসে তুমি দেখতে পারবে, তোমার যেটা শুনতে ভালো লাগে ওটা হবে না। এই কে কে অ্যান্সার করছো দেখি? তানভীর তুমি ডি বলছো। আচ্ছা, আমি অপশন নেই তোমাদের কাছ থেকে, একজন বললা ডি, একজন সি, আর একজন এ। বাহ, মোস্ট ভ্যারিয়েন্ট অ্যান্সার্স এই পর্যন্ত, এ ডি সি ডি। আচ্ছা ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি যাই হোক, এখন আমি যাই আমার রুলসে। খেয়াল করো, এই যে মাঝখান থেকে দিলাম মিডিল টার্ম ব্রেক করে, নয় ধ পাইলাম, নয় ধ, ন যোগ ধ। আরে ন যোগ ধ যদি সংযুক্ত থাকে, ত থ দ ধ কি একই রুলসের ভিতর পড়ে যায় না? নটা কি আমার নাসিক্য না? নটা কি আমার নাসিক্য? নাসিক্য যদি ন হয় তাহলে ওই জায়গায় আমি কি করব? ওই জায়গায় আমি ম ব্যবহার করব, ব্যাস শেষ, রুল শেষ। সম কোথায় আছে? সম যোগ ধান, এই যে আকার যোগ ন, ধান। নটাকে উঠাই দিয়ে সম ব্যবহার করছে, ধটাকে তো আর বাদ দিতে পারি না, সম যোগ ধান, অ্যান্সার শেষ। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো এত সময় নেওয়ার কিছু, জাস্ট 2-3 সেকেন্ড লাগবে। পরে আসো। আচ্ছা ঠিক আছে, দেখো এতক্ষণ তো মোটামুটি বেশ ভালোই কিছু এমসিকিউ প্র্যাকটিস করলাম, বেশ নিয়ম টিয়ম জানলাম। এখন একটু কোর্সের ডিটেলস সম্পর্কে তোমাদের আমি একটু অবগত করতে চাই। তোমরা অনেকে হয়তো বিভিন্ন সময় দেখেছো বা হয়তো এখনো দৃষ্টিগোচর হয়নি অনেকেরই, তাদেরকে তার আমি বলছি যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ইতিমধ্যেই দেখছো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় খুব বেশ রিনাউন্ড একটা ইউনিভার্সিটি, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো আমি জানি আসলে কেমন পরিশ্রম করতে হয় বা কোন কোন ওয়েতে পড়াশোনা করলে খুব সহজে একটি সিট তুমি নিশ্চিত করতে পারবে। অযথা যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো না পড়ে, ইম্পর্টেন্ট গুলো কিভাবে সহজ রুলসে, অর্থাৎ ওই যে বলো না চিপা গলি দিয়ে কিভাবে বের হয়ে যায়, সবার আগে যাওয়া যায়, আমার লক্ষ্য সবার আগে যাওয়া। ঠিক আছে, ওই যে হার্ড ওয়ার্কিং করে 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 দৌড়াই দৌড়াই 1 কিলোমিটার যাওয়া থেকে গলির রাস্তা চিপা দিয়ে কিন্তু সবার আগে গিয়ে ফার্স্ট হওয়াটা অনেক বেশি শ্রেয়। ডু স্মার্ট ওয়ার্ক, নট হার্ড ওয়ার্ক, বাট একটা কম্বিনেশন দরকার আছে, বুঝতে পারছো? এখন দেখো, তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা নিয়ে এসেছি ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.2। বিগত বছরগুলোর সাথে আমাদের যে সাফল্য রয়েছে, এখানে রয়েছে আমাদের, তোমরা কোর্সটাতে কি কি পাচ্ছ অলরেডি দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের এক্সপেরিয়েন্সড যারা টিচাররা রয়েছেন, অভিজ্ঞ শিক্ষক প্যানেল রয়েছে। তোমাদের জন্য আমরা 155+ লাইভ ক্লাসেস, কেন ইমাজিন 155+ লাইভ ক্লাসেস, 100+ আর্কাইভ ক্লাস, 20টা ফাইনাল মডেল টেস্ট ক্লাস হবে, এগুলো বেশি হবে, 80+ ডেইলি এক্সাম, তারপর তোমার রিটেনের জন্য স্পেশাল ক্লাস হবে, এমসিকিউ ক্লাস হবে,
এই যে তোমাদের কিন্তু কোনো কিছু মানে সমস্যা হবে না একটা পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য যে সকল ম্যাটেরিয়ালস গুলো তোমার প্রয়োজন সেই সকল ম্যাটেরিয়ালস কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করব, তাই না? তাহলে আর ভয় কিসের? এই দেখো তোমাদের জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট সহ খ ইউনিট, গ ইউনিট, বিভাগ পরিবর্তন যে সকল ইউনিট গুলো এগুলোর জন্য তোমাদের কিন্তু ইউনিট ভিত্তিক এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের বই প্রোভাইড করা হবে। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু উপহারের ব্যবস্থা আছে, একটি টি শার্ট তোমাদের কাছে চলে যাবে। জুমের মাধ্যমে আমরা ক্লাস কি করব, সলভ ক্লাস নেব, যাতে এগুলো তোমরা পরবর্তীতে তোমরা আবার কাজে লাগাতে পারো। আচ্ছা, এখন এই ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ ছাড় চলতেছে ইতিমধ্যে। যদি ভর্তি হতে চাও তাহলে এই মুহূর্তে 4,500 টাকা নয়, তোমাদের জন্য 2,999 টাকা। তাহলে এরকম একটা অফার তো হাতছাড়া করা যায় না, কি বলো? তাহলে যারা যারা এখন পর্যন্ত এনরোলমেন্ট করনি তারা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমাদের সার্ভিসেস গুলো কি করবে, তোমরা ইভ্যালুয়েট করো, মূল্যায়ন করো, কম্পেয়ার করো, তারপরে তোমরা কি করো, এনরোল করে ফেলো। বুঝতে পেরেছো? কারণ আমরা তোমাদের কি করতে পারি, কোয়ালিটি এনশিওর করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, পরবর্তী এমসিকিউ তে চলে যায়। তাহলে ষোড়শ, ষোড়শ এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? দেখো আমি তোমাদের কিন্তু স্বর সন্ধি বলছি, ব্যঞ্জন সন্ধি বলছি, আবার বিসর্গ সন্ধিও মোটামুটি কিছু দেখাইছি। দেখাই নাই এক প্রকার, সেটা হচ্ছে বস, সেটা হচ্ছে কি বস সন্ধি। এত এত নিয়ম পড়লাম, এত কিছু করলাম, শেষ পর্যন্ত গিয়ে দেখলাম নিপাতনে সিদ্ধ। কেমন হইলো তাহলে? এই যে ষোড়শ এ নিজে হচ্ছে একটা নিপাতনের সিদ্ধ সন্ধি। ষোড়শ শর্ট যোগ 10, এটার কোনো স্পেসিফিক নিয়ম হয় না। যারা জানতে না তারা জেনে নাও, আর যারা জানতে তাদেরকে সাধুবাদ। শর্ট 6 বোঝায় 10, 6 10 16, 6 10 কে 16, কি বলো? আচ্ছা, পরের এমসিকিউ, নিরস শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা একটা বিসর্গ সন্ধি, আমি তোমাদের বলে দিলাম। এখন আমি তো বলেছিলাম এই যে র, ওকার, রেফ, তালবস্য, মূর্ধন্যস্ব বা দন্তস্ব, এই যে এইগুলো যখন দেখতে পারবে না শব্দের মাঝখানে, এগুলোকে এক্সক্লুড করে তোমরা বিসর্গ আনবো এখানে। এখন আমি ঠিক আছে এই যে প্রচলিত যে নিয়মটা, প্রচলিত নিয়ম আমরা ওই অনুযায়ী করলাম। নি এর সঙ্গে একটা বিসর্গ বসাই দিলাম, যোগ আমার রস, ঠিক আছে। কিন্তু বাবা সমস্যা হচ্ছে, একটুখানি সমস্যা আছে। সমস্যা হচ্ছে নিরস আরো কিছু কিছু শব্দ আছে, নিরোগ, নিরক্ত, এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো একটু একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। কারণ কি, এর আগে যে সন্ধিগুলো আমরা করছি না, বিসর্গ সন্ধি, ওখানে কিন্তু আমরা রস্যিকার দিয়ে করছি না, নাকি দীর্ঘিকার? ওইখানে যে বানানটা ছিল প্রথম বর্ণে, সেই কারটা আমরা দিয়ে দিছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে এই যে দীর্ঘিকার, এটা দিলে হবে না, এটা দিলে হবে না, কারণ এটা একটু ব্যতিক্রম। তাহলে এইখানে নয়ের সঙ্গে আমার রস্যিকার দিতে হবে এবং বিসর্গটাও থাকবে, পাশাপাশি রসটাও আমার কি এখানে, এই যে রয়ের পরিবর্তে যে বিসর্গ, রটাকে মাইনাস করে দিব না, এখানে রটাকেও কি আমার রেখে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে নয় রশ্মি কোথায় আছে? এই যে নয় রশ্মি, আর রসটা কোথায় আছে? রস, এবং বিসর্গ কি আছে? রস্মিকার থাকলো, বিসর্গ থাকলো, র বজায় থাকলো। তাহলে এটাই হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। এই যে নিরস, নিরোগ, নিরক্ত, এরকম যেগুলো আছে না, এই যে এই শব্দগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। পরেরটা আসো, তস্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? এটাও একটা কি, তস্কর। দেখো তারপরে আরো বিভিন্ন যে শব্দগুলো আছে আর কি, এখন এগুলোর কেমনে সন্ধি বিচ্ছেদ করবো আমি? সন্ধি বিচ্ছেদ আমি এভাবে করব, এই যে ম্যাক্সিমাম সময় দেখো না, আমরা দেখি এই যে তোমার জয় জ, তাই না? তারপর আরো কিছু কিছু যুক্ত বর্ণগুলো রয়েছে, একই সঙ্গে যখন যুক্ত হয় তখন এদের পরিবর্তে আমরা কি করতে পারি জানো? এদের পরিবর্তে আমরা ত বা খণ্ডত ব্যবহার করতে পারি, ট বা খণ্ডত, কারণ তত খণ্ডত তয়ের একটা অনুবর্ণ, তাই না? দেখো আমি যদি তোমাদের এভাবে বলি, তারপর আরো আছে এই তোমার বিপজ্জনক। আচ্ছা ঠিক আছে, এটা দেখো, তাহলে এই যে তটা রয়েছে না, এই তটা আমার হবে না, আমার এখানে হবে ত বা খণ্ডত, তাই তো? তাহলে এই যে ত বা খণ্ডত কোথায় আছে? দুইটার মধ্যে আমি পাচ্ছি, তাই না? ত বা খণ্ডত আমি দুইটার মধ্যে পাচ্ছি, তাই না? এখন দুইটার মধ্যে যদি আমি পায়া থাকি, এই যে খণ্ডত একটা, আর কোথায়, আর হচ্ছে এই একটা, তাহলে এই যে তস, এটা আগে মাইনাস হবে, এটা আগে মাইনাস হবে। বুঝতে পারছো? তাহলে এই যে সয় ক, এটার এখানে আমি ত বা খণ্ডত নিয়ে আসবো। এখন কোনটা কোনটা, এই দেখো তজ্জক কর, তস্কর, এটাই হচ্ছে কি একেবারে পারফেক্ট আনসার। পারফেক্ট আনসার কেন জানো? কারণ এই যে তস্কর, এর সঙ্গে কিন্তু অ ছিল, তুমি আটকে একটা আ নিয়ে আসলে কিন্তু হবে না। তৎযোগ কার, এটা কিন্তু কখনোই হয় না। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হচ্ছে, সঠিকটা হচ্ছে তজ্জক কর,
তস্কর। পরেরটা আসো, রবীন্দ্র, এটা হচ্ছে একেবারে স্বরসন্ধির প্রথম রুলস। স্বরসন্ধির একেবারে প্রথম রুলস হচ্ছে কি তোমার এই রুলসটা, দেখো খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার অনেকে অনেক কিছু প্রশ্ন করছো আর কিছু বিষয় জানতে চাইছো, আমি লাস্টের দিকে বলছি, আমি ক্লাসটা শেষ করি। দেখো মাঝখানে কি আছে, দীর্ঘিকার আছে, আছে না? এই দীর্ঘই এটাকেই দীর্ঘিকার হিসেবে সংযুক্ত রয়েছে। এখন কথা হচ্ছে দীর্ঘিকার যদি সংযুক্ত থাকে তাহলে আমার স্বরধ্বনি নিয়ম অনুযায়ী আমাকে কি বলে, হস্যই বা দীর্ঘই এর সঙ্গে আবার হস্যই বা দীর্ঘই যদি সংযুক্ত হয় তাহলে তাদের বদলে আমি বসাবো কি, সেই স্থলে আমি দীর্ঘই বা দীর্ঘিকার যেটা বসাবে, দীর্ঘই বসাতে পারো বা দীর্ঘিকার বসাতে পারো। এখন এইখানে যেহেতু দীর্ঘিকার আছে তাহলে আমার টার্গেট আছে প্রথম পার্টের হস্যই বা দীর্ঘই রাখবো, দ্বিতীয় পার্টের হস্যই বা দীর্ঘই রাখবো। এখন আমি আবার বলছিলাম কিন্তু বানানের দিকে খেয়াল রাখবো, বানানের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু। রবি ইন্দ্র, রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র। আচ্ছা এখন দেখো রস্যিকার বা দীর্ঘের কথা আছে, এটা নাই, এটা বাদ। রবি বানান, রবি বানান কখনোই 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 দীর্ঘ দিয়ে হয় না, রবি দীর্ঘ দিয়ে যে দুটো আছে এই দুটো বাদ। আবার ইন্দ্র যে বানানটা, ইন্দ্র, এটা কি দীর্ঘ দিয়ে হয় না, এটা কিন্তু রস্যই নয় ধরে ফেলা ইন্দ্র। তাহলে রবি বানান ঠিক আছে এই দুটাই, কিন্তু ইন্দ্র বানান এখানে ভুল, এটা হচ্ছে সঠিক, তার মানে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। রবি যোগ ইন্দ্র, এই যে রস্যিকার এই যে দীর্ঘিকার দুইটা মিলে কি হয়েছে, দীর্ঘিকার সংযুক্ত হয়েছে রবীন্দ্র। বুঝতে পারছো? ওকে, পরের এমসিকিউ আসো। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি আমার সঠিক হয়নি? আচ্ছা দেখো এতক্ষণ তো আমরা পড়েছি যে সন্ধি বিচ্ছেদ করো বা নিচের কোনটি সঠিক। এখন যদি বলে তোমাকে যে কোনটা সঠিক নয় তাহলে আমার একসাথে অনেকগুলো রুলস কিন্তু মাথায় নিয়ে আসতে হয়, তাই না? এখন অনেকগুলো রুলস যদি মাথায় নিয়ে আসতে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা একটা একটা করে আসলে ভেরিফাই করি, ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে যাই। মহর্ষি, উচ্চারণ করো মহর্ষি, মহর্ষি, মহর্ষি উচ্চারণ করার সময় আমার কিন্তু এখানে অর উচ্চারিত হয়, অর থাকলে আমি কি দিব, রি দিব, রি দিব না, দ্বিতীয় বর্ণের রি দিব না, তাহলে এই যে দ্বিতীয় বর্ণের রি আছে মহাযোগ ঋষি। বুঝতে পারছো? মহাযোগ ঋষি, এটা কারেক্ট। শীতার্ত, শীত আর্ত, শীতার্ত উচ্চারণ করার সময় আর হয়, আর থাকলে আমরা দেই ঋত, দ্বিতীয় বর্ণের ওইখানে দ্বিতীয় পাঠের এখানে ঋত আছে, ঋত, এটাও কারেক্ট। যথাচিত, যথোচিত, দেখো এই যে যথোচিত কেন হয়েছে, যথোচিত হয়েছে কারণ এই যে আমার এখানে ওকার ছিল। এখন তুমি আর বললো না যে ভাইয়া ওকার আছে এখানে যথার সাথে বা যথর সঙ্গে আমি একটু বিসর্গ লাগাই, না বাবা, এই ওকার হইতে পারে যখন অ বা আ, অ বা আ এর সঙ্গে হ্রস্ব বা দীর্ঘ হয়, তখন আমি সুন্দর করে এখানে একটা ও ব্যবহার করতে পারি। কথা বলছো? এটা তো স্বরসন্ধির নিয়ম। তাহলে যথোচিত, দেখো এই যে আ, যথার সঙ্গে আ আছে না, হ্রস্ব আছে, হ্রস্ব আছে, ব্যাস, তাহলে আ আর হ্রস্ব দুইটা মিলে হয়ে গেছে কি ওকার, যথোচিত, এটাও কারেক্ট। এখন তিনটা যদি কারেক্ট হয়, ভুল তো একটাই আছে, দ্য রেস্ট অপশন ইজ ফলস। বাট অপশনটা তাও এটা যাচাই করি, যথেষ্ট। এ এ এ এর রুলস কি বলে জানো? এর রুলস মনে আমরা একটু আগে দেখছি, যাই হোক আবার তোমাদের একটু স্মরণ করাই। এর রুলস হচ্ছে কি, তুমি যদি অ বা আ এই যে এইটার সঙ্গে কি করো, অ বা আ এইটার সঙ্গে যদি তুমি রস্যই বা দীর্ঘই যুক্ত করো, রস্যই বা দীর্ঘই যুক্ত করো, তাহলে তুমি এ আনতে পারবা। বুঝতে পারছো? কারণ যথেষ্ট এ আছে, তাহলে তোমার কি করতে হবে, যথাযোগ এষ্ট, এ হবে না, এ মাইনাস, আমার হবে কি যথাযোগ ইষ্ট। আবার ইষ্ট বানানোর দিকে একটু খেয়াল রাখো কিন্তু, বুঝতে পারছো? তাহলে যথাযোগ ইষ্ট এটাই হচ্ছে কি আমার কারেক্ট, বাট এখানে এষ্ট দেওয়া আছে, এটা হচ্ছে আমার ভুল। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। পরেরটা আসি, উপরিযোগ উক্ত মিলে কোন শব্দটি গঠিত হয়? তোমাদের আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, দেখি কে আগে কারেক্ট অ্যান্সার করতে পারো। আগে কারেক্ট অ্যান্সার কে করতে পারো দেখি, বলো। 16 নম্বর অপশনে কোনটা কারেক্ট অপশন? 15তে তো অনেকে সি বলছিল, দেখি 15 নম্বর সি। আচ্ছা যাক, তোমাদের অনেকের হয়েছিল, যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অভিনন্দন। 16 নম্বরের একজন বলছে বি। বুঝে শুনে বলতেছো তো? যে যাই বলো নাই বলো, বুঝে শুনে বইলো, আন্দাজে ঢিল মারো না, এটা আম গাছ না যে ঢিলা মারলেই একটা পড়ে যাবে, বুঝছো? এই তো একজন আস্তে আস্তে অপশন আরো আসতেছে, আসো আসো, নতুন নতুন ভিন্ন ভিন্ন অপশন নিয়ে তোমরা আসো।
তারপরে আমরা এটাকে ভেরিফাই করি। কেউ আবার এবিসিডি 4টাই মেরে দিও না, একটা একটা করে বলো। অনেকে আবার ওয়েট করে দেখে যে আমি অন্যরা কি বলে, কেউ এ বলছে ওটা ভুল, তাহলে তো এ আর বলা যাবে না, তাহলে এবার একটু বি বলে দেখি। যখন আবার কেউ বলে যে না বি ভুল, ভাই তো বলছে বি ভুল, তাহলে এবার সি বলি। আবার যখন বলে কোনোটাই ভুল না, তখন তো বলে আমি তো কি অ্যান্সার দিব, তাই না? নিজের ক্রিয়েটিভিটি মাথায় আনো। আচ্ছা, আমি যতদূর জানতে পারতেছি তোমার খ আর মানে বি আর ডি এর মধ্যে হচ্ছে তোমার কি ক্লাস লাগছে, তাই তো? এই দুটাকে এখন ভেরিফাই করি। দেখো, এই দুটাকে ভেরিফাই করি। দেখো, উপরযুক্ত বানানটা একটু খেয়াল করো। উপরযুক্ত আর উপরিযোগুক্ত, আমার কথা হচ্ছে এই যে এই পাশে আমার রয় রশ্মি আছে, এই পাশে আমার রস্য আছে। ওকে, এখন আমরা বয়ের যে নিয়মটা পড়ছিলাম না স্বল্প, ঠিক এর উপরে আরেকটা নিয়ম আছে। দেখো, যদি তোমার হর্ষই বা দীর্ঘই থাকে আর এরপরে যদি আমি তোমার কি নিয়ে আসি, রস্য বা দীর্ঘ নিয়ে আসি, তাহলে কি হবে আমার? তাহলে আমার জ হবে বা জফলা সংযুক্ত হবে। তাহলে এইটা আমার কাছে আরো পানির মতো সহজ হয়ে গেল। দেখো, রস্যি আছে, রস্য আছে, আনবো আমি জ। জ আছে কোথায়? জ আছে আর একটাতেই, উপরযুক্ত এই বানানে জ আছে। আবার আমি যদি ব্যাকে যাইতে চাই এইখান থেকে, তাহলে জ, এই জটাকে ভাঙলে আমার কি আসে? রস্যই বা দীর্ঘ যোগ রস্য যোগ দীর্ঘ। তখন তুমি এখানে ভাঙতেও পারবা, উপর উপরি যোগ উক্ত। কথা বুঝে আসছে? তাহলে বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। যারা যারা বি আনসার বলছো তোমাদের আনসারটা হয়েছে। 17 নম্বর খেয়াল করো, সুধীন্দ্র। এটাও খুব 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 বেশি সহজ। দীর্ঘিকার রয়েছে, দীর্ঘিকারের রোজ কি আগে আমি একটা বলছি না যে রস্যই বা দীর্ঘ যোগ রস্য বা দীর্ঘ ইজ ইকুয়াল টু দীর্ঘই। দীর্ঘ যেহেতু আছে, তাহলে আমার কি করতে হবে? ফার্স্ট পার্টে রস্যই বা দীর্ঘ আনতে হবে, সেকেন্ড পার্টে আবার রস্যই বা দীর্ঘ আনতে হবে। এখন সুধি বানানটা কি? দেখো, সুধি বানান কখনোই তোমার রস্যিকার দিয়ে হয় না, সুধি বানান কখনোই রস্যিকার দিয়ে হয় না। তাহলে সুধি বানান দীর্ঘিকার যেগুলো আছে ওইগুলো আমি অপশনে নিতে পারি, বাট রস্যিকার দিয়ে আমি নিব না। এখন সুধীন্দ্র, ইন্দ্র, এই যে ইন্দ্র বানানের ক্ষেত্রে রস্যই নয় দ্বারা বলা ইন্দ্র, এটা বলেছিলাম না? তাহলে ইন্দ্র বানান সঠিক কোনটা? এটা নাকি এটা? দুইটাই তো সঠিক। ইন্দ্র বানান দুইটাই ঠিক আছে, বাট সুধি বানান এটাই ভুল আছে। এখানে তো ইন্দ্র নাই, তাহলে এটাও ভুল। সঠিক অ্যান্সার আর একটা পরে থাকে আমার কাছে, সুধি যোগ ইন্দ্র, দীর্ঘই যোগ রস্যই ইজ ইকুয়াল টু দীর্ঘই, সুধীন্দ্র। বুঝতে পারছো? পরেরটা আসো, প্রেম। মাশাআল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কোনো প্রেম ভালোবাসা নেই, বর্ণকে আমার বিচ্ছেদ করতেই হবে, দুইটা ধ্বনিকে আমার বিচ্ছেদ করাই লাগবে, নাহলে তো আমি নাম্বার পাবো না। কেউ কি বলতে পারবা? একটু বলো, দ্রুত বলো। 18 নম্বরের অ্যান্সার কি হবে দেখি? তোমার অ্যান্সার বলো, তারপর আমি বুঝাই দিতেছি। 17 অ্যান্সার এখনো দেয় কি? 18 বলো, 18 নম্বর অ্যান্সার বলো। 17 নম্বর অ্যান্সার এখনো কে দিচ্ছে? বলো 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 বলো, দ্রুত দ্রুত, 5 সেকেন্ড সময়, ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যান্সার দাও দেরি করে, আমি বলে দিই অ্যান্সারটা কি হবে। খেয়াল করে দেখো। আচ্ছা, প্রেম এই শব্দটা একটু জটিল, বাস্তবেও যখন জটিল, থিওরিটিক্যালিও জটিল, সূত্র দিয়ে করতে গেলেও জটিল। খালি একটা বিষয় আমার একটু মনে রাখতে হবে, যাদের প্রেমে গভীর, যাদের মনে গভীর প্রেম আছে, শুধুমাত্র তারাই প্রেমের সন্ধি বিচ্ছেদ করতে পারে। প্রেম শব্দটা এটা প্রত্যয় যাচ্ছ। কারণ কথা হচ্ছে এটা বিসর্গের মধ্যে পড়বে না, এটা দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে বিসর্গ দিয়ে যে দুইটা আছে, বিসর্গ রুলস এর মধ্যে কি এটা পড়ে? পড়ে নাকি? বিসর্গ রুলস এর মধ্যে র, ওকার, রেফ, তারপর তোমার আরো কি কি আছে, যে 3 প্রকারের স আছে নাকি? তাহলে বিসর্গগুলো আগে মাইনাস করার পরে এখন আমার কাছে অপশন আছে 3টা, প্রম যোগ ইমন, প্রম যোগ ইমন। ময়ের রুলস এখানে খাটবে না, ময়ের রুলস এখানে খাটবে না, এখানে কোনো নাসিক্য বর্ণ নাই। হাতে অপশন আমার 2টা, প্রি যোগ ইমন আর একটা আছে প্রিয় যোগ ইমন। এখন প্রেম শব্দের সন্ধি বিচ্ছেদে একটা বিষয় মনে রাখো, প্রেম ভালোবাসা যাই বলো শুধুমাত্র প্রিয় মানুষের জন্যই থাকে, তাই না? তাহলে প্রেম ভালোবাসা হচ্ছে সকলে প্রিয় মানুষের সাথে, তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে প্রিয় মানুষ, প্রিয় মানুষের জন্য প্রেম আছে। তাহলে এখন এই প্রিয় মানুষ কোথায় আছে? আবার এই যে প্রিয়, এইখানে আমার প্রিয় আছে, আর এর সঙ্গে হচ্ছে ইমন, এই ইমনটা সংযুক্ত হয়েছে প্রেম শব্দটা গঠিত হয়েছে। এমনি এমনি বেসিক্যালি যে রুলস গুলো আছে না, সাধারণ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ, এগুলো দিয়ে আসলে এই প্রেম শব্দটা সন্ধি বিচ্ছেদ করা একটু কঠিন। এজন্য আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে প্রেম শব্দটা সন্ধি বিচ্ছেদ করতে গেলে এই প্রেমের অভ্যুদয় হয়েছে কোথা থেকে?
প্রেমের অভ্যুদয় হচ্ছে আমার প্রিয়, এখান থেকে, বুঝতে পারছো? এবং এর সঙ্গে আমরা ইমন প্রত্যয় সংযুক্ত করে দিব। 19 নম্বর এমসিকিউ দেখো, শীতার্ত, বাহ, এটা তো মনে হয় আমি একটু আগে বলে দিয়েছিলাম, তাই না? শীতার্ত, এটা আরো বেশি সহজ। আর থাকলে কি হয়? আর থাকলে ঋত হয়। আর থাকলে কি ঋত হয় না? তাহলে আমি উচ্চারণ করতেছি শীত আর্ত, আর্ত, আর থাকলে রি। দ্বিতীয় বর্ণে রি কোথায় আছে? রি এখানেও নাই, এখানেও নাই, এখানে একটা জায়গায় আছে, এটা কারেক্ট আছে, ব্যাস। শীত বানান স্বদীর্ঘিত, ঋত, শীত হয়ে গেছে, শীত যোগ ঋত, শীতার্ত, ব্যাস। পরেরটা আসো, নিরক্তের সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? নিরক্তের সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? খেয়াল করে দেখো, নিরক্ত র আছে, তোমরা মোটামুটি অনুমান করতে পারতেছো এখানে কি হবে? এটা বিসর্গের রুলস হবে না? এখন তোমাদের জন্য আজকের এটা লাস্ট এমসিকিউ। লাস্ট এমসিকিউটা দেখি সবার আগে সুপার ফাস্ট কি অ্যান্সারটা করতে পারে। আমি খুব সম্ভবত সাবকনশিয়াস মাইন্ডে অ্যান্সারটা বলে দিচ্ছিলাম আগের কোনো একটা এমসিকিউতে, দেখি তারপর কারো মনে আছে কিনা। দেখে, হ্যাঁ, প্রেম করি না বলে অ্যান্সার দিতে পারি না স্যার, করো বলেই অ্যান্সার দিতে পারো না, কথা বুঝছো? তুমি নিজেই দোষ স্বীকার করলে, করো বলে অ্যান্সার দিতে পারো না। ভালো কাজে সময় নষ্ট, মানে খারাপ কাজে সময় নষ্ট করবা, ভালো কাজ করবো না, পড়াশোনা করবে না, ওই প্রেম প্রীতি বাদ দিয়ে ভাইয়ের ক্লাস করো, কাজে লাগবে, বুঝতে পারছো? ওকে প্রেম ভালোবাসা বাদ, ক্লাস করবা, জীবনে সফল হতে পারবা, নতুন কিছু শিখতে পারবা। আচ্ছা ঠিক আছে, দেখো, বলো বলো অ্যান্সার বলো, দ্রুত, সময় কিন্তু বেশি নিব না। আজকের ক্লাসটা কিন্তু বেশ ভালো এনজয়েবল, তোমরা ভালো রেসপন্স করছো। লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখি, তোমরা 20-এর ডি বলতেছো, বাহ, ম্যাক্সিমামে দেখি খালি ডি আর ডি, তাই না? তাহলে একটু যাচাই করে দেখি, ভেরিফাই করি যে ডি আসলে কারেক্ট অ্যান্সার হবে কিনা। নিরক্ত, ওয়াও, রুলস আগে বলে দিছে, এই জন্য সবাই পারছো, আমি জানতাম, না বলে দিলে পারতে না। এইটা হচ্ছে এক্সেপশনাল কেস। নিরক্ত স্বাভাবিক হওয়ার কথা কেমন? নিযোগ রক্ত, এই হলো বিসর্গ, তাই তো? এক্সেপশনাল বলে এখানে নয় রস্বীকার হবে, বিসর্গটাও থাকবে, আবার এই যে র, এই রটাও কি হবে এখানে বজায় থাকবে। কিন্তু অন্য সময় তো আমরা জানতাম এই রটাকে আমার মাইনাস করে দিতে হবে, তাই না? বাট এখানে রটাও রয়ে গিয়েছে, এখানে রস্বীকার রয়েছে, যদিও প্রকৃত বানানে দীর্ঘিকার, এখানে আমরা রস্বীকার ব্যবহার করবো, বুঝতে পেরেছো? তাহলে এই যে বানানগুলো আছে না, যে এক্সেপশনাল গুলো, এগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখতে দেখতে মোটামুটি 1 ঘন্টা বা প্লাস হয়ে গেছে আর কি। আজকের ক্লাসটা আমি বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি আশা করি সন্ধির উপরে আছে ক্লাসটা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তোমাদের সন্ধির উপর আর কখনো কোনো সমস্যা হবে না। যদিও সন্ধির ক্ষেত্রে আরো কিছু কিছু নিয়ম আমাদের অনুসরণ করতে হয়, তো ওই সকল নিয়মগুলো আমরা যখন আরো আরো বিস্তারিত ভাবে জানতে পারবো অন্য যে কোনো ক্লাসে, তাহলে ওই সকল ক্লাসগুলোতে আমরা আরো বিস্তারিত, আরো কিভাবে শর্টকাট, আরো খুব বেশি এফিসিয়েন্টলি, বুঝতে পেরেছো, টেকনিক্যালি আমরা শিখতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখবো। বাট আজকের এই সন্ধির ক্লাসটা করলে আই হোপ, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তুমি 80 to 90% সন্ধি কভার করতে পারবে, 80 to 90%। হ্যাঁ, হয়তো স্বরসন্ধির আরো কিছু কিছু নিয়ম ছিল, বাট ওইগুলো খুব বেশি সহজ ছিল, সচরাচর এখান থেকে প্রশ্ন আসলে আসতে দেখা যায় না। আবার স্বরসন্ধির ওইগুলো পাশাপাশি ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম রয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের পারছি, সো ওকে। দেখো, পরবর্তীতে আমি আরেকটু বলে নেই, ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0, যারা শুনতে পারো নাই আর কি, তাদের জন্য। তাহলে এই যে 4.0 ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0, এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ? এই কোর্সে তোমরা যদি এখনই জয়েন হও, তাহলে তোমাদের জন্য কোর্স ফি দেখো, সবচেয়ে অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে এইটা, মাত্র 2999 টাকায় তুমি ক্লাস পাইতেছো, অ্যাডমিশনের একটা কোর্স পাইতেছো, চিন্তা করা যায়। তার উপর তুমি পাচ্ছ কি, তোমাদের অভিজ্ঞ সকল টিচাররা রয়েছেন, যারা বিগত অনেক বছর যাবত ক্লাস নিচ্ছেন এবং তারা খুবই দক্ষ। তাহলে তাদের ক্লাসগুলো করলে আশা করি তোমার প্রস্তুতি নিতে খুব বেশি অসুবিধা কিন্তু হওয়ার কথা না, এটা স্মুথ জার্নি হবে তোমার, বুঝতে পেরেছো? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো এবং পাশাপাশি
ভর্তি হওয়াটাও একটা মেজর একটা ইস্যু, পাশাপাশি হচ্ছে তোমার একটা ভালো মেরিট অর্জন করে একটা ভালো ডিপার্টমেন্টে ভর্তি হওয়া কিন্তু বেশ ভালো ম্যাটার করে। কিন্তু যেহেতু আমরা পড়াশোনা করছি আমরা তো জানি একটা ভালো ডিপার্টমেন্টে যদি আসতে পারো ভালো মেরিট অর্জন করে, তাহলে সেটা তোমার ভবিষ্যতের জন্য তোমার যে ফিউচার জার্নি রয়েছে ওটাকে খুব 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 বেশি স্মুথ করে তুলতে পারে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে, তোমাদের পরীক্ষা তো শেষই, তাহলে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন যত দ্রুত সম্ভব কোনো একটা কোর্সে অনলাইন হোক বা অফলাইন হোক, অ্যাজ ইউ প্রেফার, অ্যান্ড জাস্টিফাই ইউর অপিনিয়ন অর চয়েস। জাস্টিফিকেশনের মাধ্যমে তুমি একটা সঠিক সিদ্ধান্তে আসো। তবে তোমাকে আমি নিশ্চয়তা দিতে পারি তোমাদের জন্য অবশ্যই একটা ভালো চয়েস হবে জিও ড্রিমার্স প্ল্যাটফর্ম ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সকলে ভালো থাকো। আবার হয়তো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা আজকে ক্লাসে বেশ ভালো রেসপন্স করেছো, খুব ভালো লেগেছে। এভাবে সবসময় সকল ক্লাসে রেসপন্স করবে, সময় নষ্ট করবে না, পড়াশোনা এখনই শুরু করে দাও। বি সিরিয়াস, ওকে? অ্যান্ড ওয়ান ডে উই সেলিব্রেট। সো ওকে, তাহলে বাই বাই, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।